নাটক কম করে যা বলতে ফোন দিয়েছিস তাই বল। তোর বউ যদি হঠাৎ গুম হয়ে যায় কেমন হবে বলতো? তোকে আগে বলছি না আমার বউকে নিয়ে কোনো কথা না? আরে আস্তে আস্তে। আচ্ছা ধর, তোর বউ স্কুল থেকে যাওয়ার সময় পথে নিরুদ্দেশ হয়ে গেল, তখন তুই কি করবি? তোর সাথে ফালতু পেঁচাল পাড়ার সময় নেই আমার, ফোন রাখ। ফোন তো রাখবই, তার আগে তোকে একটা কথা বলি। বউ আর বোন তো এক স্কুলেই পড়ে, একটু সাবধানে রাখবি, বুঝলি? আমার নজর কিন্তু আমার ভালো না। তার উপর তোর বউ আবার কচি মেয়ে, ওদের প্রতি নজর আমার একটু বেশি। শ্রাবণী রাগের মাত্রা অতিক্রম করলো, রাগে গর্জে উঠল। আরাবকে অকথ্য ভাষায় গালি দিতেও বাধল না। শ্রাবণীর চিল্লাপাল্লা শুনে হৃদয় দৌড়ে আসলো শ্রাবণীর কাছে। শ্রাবণীর রাগী রক্তলাল চক্ষু দেখে ভয়ে আমতা আমতা করে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই? অট্টহাসির শব্দে শিকদার বাড়ি কেঁপে উঠল মনে হলো। বিয়ারের বোতল হাতে মতিন শিকদার ছেলের দিকে তাকিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলে উঠলেন, তুই যে আমারই ছেলে, আজকে সেটা আমার বিশ্বাস হচ্ছে। তোমার ছেলে না হলে মায়ের মতো আমাকেও মেরে দিতে নাকি? বাঁচার কোনো চান্সই রাখতাম না, মেরে পুঁতে ফেলতাম তোকেও। যেভাবে তোর ওই মাকে মেরেছি, নষ্টা মহিলা ছিল একটা, একজনকে দিয়ে সুখ পাইনি, আরো দুজনকে জুটিয়েছিল। তুমি তো মা থাকতেও আরো কত মেয়ের সাথে একসাথে রাত কাটিয়েছো। ছেলেরা একশো মেয়ের সাথে রাত কাটাবে, এটা স্বাভাবিক। মহিলা মানুষ কেন জামাই রেখে অন্য পুরুষের সাথে রাত কাটাবো? স্বামী রেখে যে মহিলা পরে কি আসক্তি হয়, তাদের মেরে পুঁতে ফেলা উচিত, বুঝলি? আরাফ এবার বিয়ারের বোতল নিল, বেশ কয়েকবার চুমুক দিয়ে বাঁকা হেসে বলল, এমপির বউটারে তাহলে খেয়ে দেই আব্বা। এটা আবার জিজ্ঞেস করতে হয়? মাইসন, যা ইচ্ছে করো, যা মনে আসবে তাই করবে। মতিন শিকদার চলে যেতেই আরাফ চেয়ারে ঢলে পড়ে চোখ বন্ধ করে বিড়বিড়িয়ে বলে উঠল, এমপির অহংকার আমি শেষ করে দিব। একবার ওর বউটা আর বোনটাকে পেয়ে নেই, এমপি হওয়ার স্বাদ তখন বের হবে। বলে অট্টহাসিতে মত্ত হলো আরাফ। আরো কয়েক ঢোক গেলে ওখানেই একই ভঙ্গিতে পড়ে রইল। ঘড়িতে রাত তখন 9টা বাজবে। তখনও শ্রাবণ বাড়ি ফেরেনি। পাখি জুইয়ের রুমে ছিল। জুই, জুথিকা আর পাখি তিনজনে মিলে গল্প করছিল। কাল থেকে জুই আর পাখি জুথিকার সাথে স্কুলে যাবে। শ্রাবণের সাথে সে কোশমিন কালেও আর যাবে না। ওই লোকের মুখে ভালো কথা নেই, যা আছে সব প্রেম। তাই পাখি আজকে জুথিকার সাথে স্কুলে যাওয়ার কথা উঠিয়েছিল। জুই আর জুথিকা দুজনেই রাজি হয়েছে পাখির কথায়। নিচ থেকে সালমা বেগম জুথিকাকে ডাকতে জুথিকা চলে গেল। পাখিও রুমে চলে আসলো। ঘণ্টাখানেক বাদে শ্রাবণ ফিরল বাড়িতে। ঘরে এসে পাখি ঘড়ি খুলে দিতেই শ্রাবণ ওয়াশরুমে ঢুকলো। লম্বা একটা শাওয়ার নিয়ে বের হয়ে পাখির নিকটে এসে শক্ত কণ্ঠে বলল, কালকে থেকে আমি তোমাকে আর জুইকে স্কুলে দিয়ে আসবো এবং আমি নিয়ে আসবো। যদি স্কুলের বাইরে কোনো প্রয়োজন পড়ে তবে কোনো স্যারের ফোন থেকে আমার ফোনে কল দিলেই আমি চলে আসবো। তবুও একা বাইরে বের হবে না, ঠিক আছে? পাখি হ্যাঁ না কিছু বলল না। তবে তার মনে হচ্ছে পাখির প্ল্যান সব শ্রাবণ শুনে ফেলেছে। সে যে জুথিকার সাথে কালকে থেকে স্কুলে যাবে শুনে ফেলেছে সব, তাই এত শক্ত কণ্ঠে এখন এই কথাগুলো বলছে। পাখিকে নিস্তুপ দেখে শ্রাবণ ভ্রুকুচকে বলল, কথা বলছো না কেন? যা বলছি তাই শুনবে। কিন্তু আমরা তো। কিন্তু আমি শুনতে চাইনি। আমি ব্যতীত তুমি বাইরে কোথাও যাবে না, এটাই জানি আমি, বুঝেছো? অনেকদিন পর পাখির আজ ভয়ঙ্কর মন খারাপ হয়েছে। মন খারাপের দরুন একটা ক্লাসেও মন বসাতে পারছে না। মস্তিষ্কেও স্থির নেই, তা এখন শ্রাবণের দখলে। কিছুতেই শ্রাবণকে বের করতে পারছে না মাথাছাড়া দিয়ে। কালকে রাত থেকে এই অবধি শ্রাবণ পাখির সাথে একটা কথাও বলেনি। ঘড়ি পরিয়ে দেওয়ার সময় মৌন থেকেছে। তার মুখের বলি হয়তো আজ হারিয়ে গেছে। শপথ নিয়েছে পাখির সাথে একটা বাক্য বিনিময়ও করবে না আজ। এই যে কালকে থেকে শ্রাবণ কথা বলছে না, এতেই তার আকাশ সম মন খারাপ হয়ে গেল। মনটা খচখচ করলো শ্রাবণের রাতের কথাগুলো ভেবে। শ্রাবণ নিজে জুই আর পাখিকে স্কুলে নিয়ে এসেছে, জুথিকার কথাও শোনেনি। স্কুল থেকে বের হওয়ার আগে জুইকে উদ্দেশ্য করে শক্ত কণ্ঠে শুধু বলেছিল, স্কুল ছুটির আগে দুজনের কেউ বের হবি না স্কুল থেকে। আমি আসার আগ পর্যন্ত যেন স্কুলেই থাকা হয়, না হলে আমার কানে যদি বাইরে বের হওয়ার কথা আসে ঠ্যাং ভেঙে বাসায় বসিয়ে রাখতে আমার 2 সেকেন্ড সময় লাগবে না। কথাটা যে পাখিকে উদ্দেশ্য করা হয়েছিল তা বেশ বুঝেছিল পাখি, তাই ক্লাস থেকে বের হয়নি সে আজকে। এই 2 দিনে পাখির সাথে একটা মেয়ের বেশ ভালো সখ্যতা হয়েছে। বন্ধুহীনের জীবনে বন্ধুর আগমন করেছে। কালকেও ঘণ্টাখানে ক্লাস বাদ দিয়ে দুজন কত গল্প করলো। আজকে পাখিকে চুপচাপ দেখে
তুলি পাখিকে ধাক্কা মেরে বলল, কি হয়েছে তোর? মন খারাপ? এমনি ভালো লাগছে না। শরীর খারাপ তোর? আরে না, কিছু হয়নি, তুই বল, আমি শুনছি। বেশি খারাপ লাগছে জান? তুলির এটুকু আদরে যত্নে তুলির দু চোখ ভিজে উঠল। অগোচরে জল মুছে সোজা হয়ে বসলো। হেসে উঠে বলল, আমি একদম ফিট। বল, কি বলবি? ভালো থাকলেই ভালো। আচ্ছা শোন না, বল। তোকে আর ওই মেয়েটাকে, কি যেন নাম, হ্যাঁ জুই, তোদের যে দিতে আসে, ওটা তোর কি হয়? ভাই? খুব বড়সড় একটা ক্রাশ খাইছি বান্ধবী। তুমি চাইলে তোমার ভাবি বানাতে পারো আমায়। ভাই? হ্যাঁ, তোর ভাই হয় না? উনি আমার জামাই তুলি। তুলি পাখির কথায় কিয়ৎক্ষণ কপালে ভাঁজ ফেলে বিস্ময় সহিত তাকিয়ে থাকলো। অতঃপর দাঁত কেলিয়ে বলে উঠল, প্রেম করিস ভালো কথা, তাই বলে বিয়ের আগেই জামাই বানাই ফেলবা বান্ধবী? আগেই বলতে পারতি তোর প্রেমিক সে। উনি সত্যি আমার স্বামী। 24 দিন হয়েছে বিয়ে হয়েছে। তুলি আকাশ থেকে পড়লো যেন। বিস্ময় তাকে ঘিরে ধরল। অতীব অবাক কণ্ঠে বলে উঠল, তুই বিয়ারটা? পাখি ওপর নিচ মাথা নাড়ল। তুলি বিস্ময়ে চিল্লিয়ে উঠল এ পর্যায়ে। ক্লাসরুমের সবার দৃষ্টি এসে পড়ল তাদের দুজনের ওপর। তুলি তার হাত দ্বারা নিজের মুখ চেপে ধরল। মুখ চেপে ধরে গড়গড়িয়ে কিছু বলে গেল। পাখি শ্রবণে তা স্পষ্ট ঢুকল না। শ্রাবণরা আজ একটা এতিমখানায় যাবে খাবার দিতে। হৃদয়ের সাথে সেই বিষয়ে কথা বলছিল এতক্ষণ। শ্রাবণ হৃদয়কে সব গোছগাছ করতে বলে পাঠিয়ে দেয়। হৃদয় যেতেই শ্রাবণ চেয়ারে গা এলিয়ে দিল। একজাত ভাবনা এসে তার মস্তিষ্ক দখল করলো তৎক্ষণাৎ। পাখি আর জুইকে নিয়ে সে রাত থেকে চিন্তায় রয়েছে। আরাফ কেমন ছেলে সেটা শ্রাবণের অজানা নয়। ধর্ষণ মামলায় 2 বার জেল খেটেছে। একাধিক খুন করারও রেকর্ড রয়েছে। বাপের পাওয়া থাকায় জেলের ভাতও বেশি দিন খেতে হয় না। জুই বা পাখিকে কিছু করতে আরাফের বাঁধবে না। শ্রাবণ স্কুলে 2 জন লোক রেখেছে জুই আর পাখিকে দেখে রাখার জন্য। প্রতিহিংসায় আরাফ কখন কি ক্ষতি করে ফেলে বলা যায়। নিজের জন্য বোন বা বউয়ের কোনো ক্ষতি সে কিছুতেই মেনে নেবে না। শ্রাবণ চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ বাদে ফোন বেজে উঠতেই শ্রাবণ চোখ খুলল। ফোন রিসিভ করে কানে তুলে সালাম দিল। ওপাশ থেকে সালামের উত্তর দিয়ে রত্না বললেন, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, ভালো আছি মা। আপনারা কেমন আছেন? বাবার শরীর কেমন এখন? আগে থেকে খারাপ হয়েছে শরীরটা। ডাক্তারের কাছে নিয়েছিলেন? রত্না বেগম চুপ রইলেন। পাশে চয়নতালুকদার দাঁড়িয়ে টাকা চাইতে বলছেন বারবার। রত্না সেদিক থেকে চোখ ফিরিয়ে বলল, না বাবা, নেওয়ার মতো সময় হয়ে উঠছে না। সময় পাচ্ছেন না নাকি অন্য কিছু মা? না, ওই সময়ের জন্য যাওয়া হচ্ছে না। আচ্ছা, তাহলে আমি এসে বাবাকে হাসপাতালে নিয়ে যাব। আপনার এত ঘুরতে হবে না। তার দরকার নেই বাবা, আমি সময় পেয়ে নিয়ে যাব। রত্না বাক্যখানা শেষ করতে চয়ন তালুকদার রত্নার কাছ থেকে ফোনখানা ছিনিয়ে নিলেন। নিচে ফোন কানে চেপে নরম স্বরে বললেন, জামাই বাবা, আসলে পিয়াসকে টাকার জন্য দেখানো হচ্ছে না ডাক্তার। তুমি কয়েকটা টাকা দিলে ডাক্তারের কাছে নিতাম। এমন সময় অসুস্থ হয়েছে আর আমার হাতেও টাকা নেই, একটা টাকাও। কি অবস্থা দেখো। শ্রাবণ এলিয়ে দেওয়া শরীরখানা শটান করে বসলো। কিছুক্ষণ বিরতি নিয়ে বলল, আপনাকে টাকার চিন্তা করতে হবে না। আমার শ্বশুরের জন্য আমার চিন্তা আছে। আপনাকে এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। রাখছি। ফট করে কলটা কেটে দিল শ্রাবণ। ঠোঁটের কোণে ফুটলো বাঁকা হাসি। রুক্ষ মেজাজে চোয়াল শক্ত করে বলে উঠল, নিজেকে খুব চালাক মনে করো তুমি, কিন্তু তুমি জানো না চয়ন তালুকদার তোমার থেকে 2 ধাপ উপরে আছি আমি। এতদিনের অত্যাচারের পই পই হিসাব নিবে এই শ্রাবণ। গ্রামে থাকতে পাখিদের পাশের বাড়ির এক মেয়ের সাথে বেশ মিল ছিল পাখির। মেয়েটির নাম ছিল নূপুর। প্রায় দিনই চয়ন তালুকদারের বাড়িতে আসা যাওয়া করত। পাখির অবশ্য এখনো অজানা কেন সে সেই বাড়িতে প্রায় দিন আসত। তবে পাখি এসব বিষয়ে মাথা ঘামাতো না। নূপুর আসলে তার ভালোই লাগতো। নূপুর যখন আসতো, নূপুরের সাথে যতটুকু সময় গল্প করত ততক্ষণ তার সময়টা একটু ভালো কাটত। নূপুরের বিয়ে হয়েছিল তখন 3 মাস। নূপুর সবসময় তার সাংসারিক আলাপেই পড়ে থাকতো। নূপুরের কাছে শোনা বিয়ের পরদিন শাশুড়ি মা তাকে বাড়ির যাবতীয় কাজ করতে দিয়েছিলেন। অসুস্থ শরীর নিয়েও বাড়ির প্রতিটা কাজ তাকে দিয়ে করাতো শাশুড়ি। একটু এদিক সেদিক হলেই উঠতে বসতে কথা শোনাতো এবং কি গায়ে হাত পর্যন্ত তুলতেন। নূপুরের অত্যাচারের কথায় নূপুরের সাথে পাখিও নীরবে অশ্রু ফেলত। মায়ের মুখে নিজের শাশুড়ির অত্যাচারের কথা, নূপুরের মুখে শাশুড়ির অত্যাচারের কথা শুনে পাখির মনে শুরু থেকে একটা ভীতি কাজ করত। বিয়ের পরদিনও যখন শাশুড়ি তার সাথে একটি কথা বলল না, তখন সেই ভীতি যেন আরো বাড়ল। ভেবে নিল তার শাশুড়িও নূপুরের শাশুড়ির মতো দজ্জাল হবে। কিন্তু তার ভাগ্য,
তার ভাগ্য এতটা ভালো সে তো কল্পনাই করেনি। তার আজকে মনে হচ্ছে সে আস্তে আস্তে সুখের ছোঁয়া পাচ্ছে, ভালোবাসা পাচ্ছে। হ্যাঁ, পাচ্ছে তো। এই তো একটু আগে রান্নাঘরে রান্না করতে গিয়েছিল পাখি, কিন্তু শাশুড়ি মা তাকে ঢুকতে পর্যন্ত দেয়নি। বুকে আগলে নিয়ে কপালে অধর ছুঁয়ে বলেছিলেন, জুই জ্যোতিকা যেমন আমার মেয়ে, তুইও আমার মেয়ে। জ্যোতিকাকে আমি এ পর্যন্ত রান্নাঘরে ঢুকতে দিইনি, আর তুই তো ছোট। আমি যে পর্যন্ত সক্ষম আছি সে পর্যন্ত রান্নাঘর আমি সামলাতে পারবো। তোর এখন পড়াশুনোর সময়, পড়াশুনো করে অনেক বড় হতে হবে তোকে, বুঝলি? অনেক বড়। পাখির নয়নজোড়া জুড়ে তখন অশ্রুর খেলা, গড়িয়ে করতে গিয়েও পড়ছে না যেন। একটু ভালোবাসায় সে গলে গেল, ছোট হৃদয় নড়ে উঠল। সালমা বেগমকে জড়িয়ে ধরে কাঁদলো কতক্ষণ। সালমা বেগম না করলে না, কাঁদলে তো মন হালকা হয়। পাখি কাঁদতে কাঁদতে মনের সব কথা উগরে দিল সালমা বেগমের নিকট। সালমা বেগম নীরব শ্রোতার মতো শুনলেন সব কথাই। মামা মামি বাবা মা সবাইকে নিয়ে কত অভিযোগ মেয়েটার, সবই তিনি শুনলেন। পাখির কান্নার বেগ কমে আসতেই তিনি পাখিকে ঘরে এনে দিয়ে গিয়েছিলেন। বর্তমানে পাখি পড়ার টেবিলে বসে নাক টানছে, তীব্র মাথা ব্যথা হচ্ছে তার। আগে মাথা ব্যথা হলে রত্না বেগম পাখির মাথায় তেল দিয়ে হাত বুলিয়ে দিতেন মাথায়। রত্না বেগমের স্পর্শ পেয়ে মাথা ব্যথা উড়ে যেত কোথায়। মনের মাঝে হঠাৎ এক ইচ্ছে জাগলো পাখির, সালমা বেগমের কাছে গিয়ে আবদার করতে ইচ্ছে করলো। সালমা বেগম যদি এখন তার মাথায় একটু তেল দিয়ে মাথায় হাত বুলিয়ে দিত, তাহলে মায়ের স্পর্শ পেয়ে কি তার মাথা ব্যথা সেরে যেত, যেভাবে রত্না বেগমের স্পর্শে উড়ে যেত তার মাথা ব্যথা? তবে পাখির যাওয়ার মতো সাহস পেল না। তার শাশুড়ি মা যদি আবার মনে করেন একটু ভালোবাসা দিতে আবদার নিয়ে এসে বসেছে। পরক্ষণ এবার পাখি মনে হলো মায়ের কাছে এত কিসের ভয়, যা মনে আসবে ভাববে। পাখি টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। শ্বশুরমশাই তার বাইরে গিয়েছেন। পাখি শাশুড়ি মার ঘরের সামনে এসে দরজায় কড়া নাড়ল। সালমা বেগমের সম্মতি পেতেই পাখি ঘরে ঢুকলো। পাখিকে দেখে সালমা বেগম এক গাল হেসে বলল, তুই এদিকে আয়। কান্না থেমেছে তাহলে? পাখি ক্ষীণ হাসার চেষ্টা করলো। সালমা বেগমের নিকট এসে বসলো, ক্ষীণ স্বরে ডেকে উঠল, মা। কি হয়েছে, কিছু বলবি? পাখি চোখ তুলে তাকালো সালমা বেগমের দিকে। কেমন একটা জড়তা এসে ভর করলো তার ভেতর। পাখির খুব বলতে ইচ্ছে করলো, আমি একটু আপনার কোলে মাথা রেখে শুই, আপনি একটু আমার মাথায় হাত বুলিয়ে দিন, যাতে আমার মাথা ব্যথা উড়ে যায়। কিন্তু পাখির কণ্ঠনালী ভেদ করে সেই বাক্যগুলো বের হলো না। সালমা বেগম মায়াবী মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, একটা কথা বলবো মা। মাথা ব্যথা করছে, এদিকে আয় তো আমার কাছে। পাখি চমকে উঠল। ও তো বলেনি ওর মাথা ব্যথা, তাহলে সালমা বেগম কি করে বুঝলো? রত্না বেগমও তো বুঝে যেতেন এইভাবেই। পাখিকে একই জায়গায় বসে থাকতে দেখে সালমা উঠে দাঁড়ালো। নিজের তেলের বোতল এনে পাখির কাছে বসে বলল, এত পরিমাণ কান্না করেছিস, মাথা ব্যথা করা স্বাভাবিক। আমি তেল দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, একটু কমবে দেখিস। কথাগুলো বলে সালমা পাখির মাথায় হাত চালালেন। পাখি চোখ বন্ধ করে বসে রইল কেবল। অনুভব করলো মায়ের ছোঁয়া। তেল দেওয়া শেষ করে পাখি যখন সালমা বেগমের কোলে মাথা রেখে গল্প করছিল, তখন শ্রাবণের ডাক পড়ে। ছেলের কণ্ঠ শুনে সালমা বললেন, এতক্ষণ আসার সময় হয়েছে, যা ঘরে যা, দেখ গিয়ে ডাকছে কেন। পাখি সালমা বেগমের কোল থেকে মাথা উঠালো। সালমা বেগমকে বলে ঘরে চলে আসলো। শ্রাবণ তখন বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে। সকালে সেই পাঞ্জাবি এখনো গায়ে জড়ানো, এসে শুয়ে পড়ছে হয়তো। পাখির রুমে ঢোকার শব্দ শুনে শ্রাবণ চোখ তুলে তাকালো। মাথা খানিক উঁচিয়ে পাখির দিকে তাকিয়ে বলল, বউ, একটু এদিকে আসো তো, তোমাকে একটা চুমু খেয়ে আমার সারাদিনের ক্লান্তি দূর করি। শ্রাবণ তারায় বর্ষণ হচ্ছে বাইরে, শীতল আবহাওয়া বইছে চারিদিকে। বেলকনি ভেদ করে তা শো শো করে রুমে প্রবেশ করছে। দিবসের ঠাটা পড়া রোদের পর রাতের বৃষ্টির এই শীতল আবহাওয়া শরীরকে ঠান্ডা করে দিচ্ছে। গরমে অতিষ্ঠ নগরী রাত্রিতে এসে শীতল হলো যেন। সেই সাথে শীতল হলো পাখির দেহখানা। স্বামীর উষ্ণ স্পর্শে নয়নজোড়া বন্ধ করে নিল। কেঁপে উঠল বক্ষস্থল। শ্রাবণ পাখির ললাটে অধর স্পর্শ করলো। গালে ঠোঁট ছুঁয়ে গ্রীবাদেশে নেমে আসলো। ঘাড়ে মুখ গুজে ফিসফিসিয়ে বলে উঠল, সারাদিনের ক্লান্তি দূর করে এখন শান্তি লাগছে বউ, নিজেকে হালকা হালকা লাগছে। তোমাতে জাদু আছে বউ। কেঁপে উঠল পাখির সর্বাঙ্গ। কিছুক্ষণ থ মেরে পড়ে থেকে শ্রাবণকে নিজের থেকে সরিয়ে দিয়ে উঠে বসলো। বিছানা থেকে নেমে শ্রাবণকে উদ্দেশ্য করে বলল, আপনার এখন ফ্রেশ হওয়া উচিত, ফ্রেশ হয়ে নিচে আসুন তাড়াতাড়ি।